বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমরা এর আগে কয়েকটি লেকচার দিয়েছিলাম তোমাদের জেনারেল ম্যাথের উপরে। আজকে হায়ার ম্যাথ নিয়ে তোমাদের সামনে আসছি। আজকে আমরা হায়ার ম্যাথের সপ্তম অধ্যায় সসীম ধারা নিয়ে আলোচনা করব, অসীম ধারা নিয়ে। তো জেনারেল ম্যাথে আমাদের ধারার অধ্যায় আছে, আমাদের 13তম অধ্যায়টি, যেখানে আমাদের সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা নামে দুইটা পরিচ্ছেদ আছে। তো অসীম ধারা নিয়ে আমরা কাজ করতে গেলে প্রথমে আমাদের জিনিসটা বুঝতে হবে, অনুক্রম বুঝতে হবে। কি অনুক্রম বা সিকোয়েন্স জিনিসটা বুঝতে হবে। হ্যাঁ, তো অনুক্রম হচ্ছে কতগুলো পদ বা রাশি এমনভাবে সন্নিবেশিত থাকবে যে একটি পদের সাথে আরেকটি পদ কি একটা বিশেষ সম্পর্ক থাকবে। যেমন আমরা যদি বলতে পারি 2, 4, 6, 8, এই যে একটা আমরা দেখলাম, এটা একটা অনুক্রম। তো অনুক্রমের পদগুলো পদান বিশিষ্ট হচ্ছে তাদেরকে পদগুলো ক্রমাতে পৃথক থাকবে, আর তাদের মধ্যে 2 এবং 4, প্রথম পদ 4, দ্বিতীয় পদ 4, তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। আর তো ধারাটা কি? ধারা হবে যে অনুক্রমের পদগুলো যখন প্লাস মাইনাস দ্বারা অ্যাড হবে, তখন সেই অনুক্রমটি হয়ে যাবে ধারা। তো পদের উপর নির্ভর করে, পদের বা রাশির উপর নির্ভর করে ধারা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অসীম ধারা, আরেকটা কি? আরেকটা হচ্ছে সসীম ধারা। পদের উপর নির্ভর বা রাশির উপর নির্ভর, অসীম ধারা আর সসীম ধারা। তো অসীম ধারা কি? অসীম ধারা হচ্ছে যে ধারার পদগুলো কাউন্ট করা যায় না, অর্থাৎ গণনা করা যায় না, তাকে হচ্ছে অসীম ধারা। আমরা বলতে 2 + 4 + 6, এই যে ধারাটি, এই যে ধারাটি একটা অসীম ধারা। আর সসীম ধারা যদি আমরা বলি 2 + 4 + 6, যখন এটা লিমিটেশন হয়ে যাবে, পদগুলো গণনা করা যাবে, তখন এটা যাবে কি? সসীম ধারা। তো আমরা জেনারেল ম্যাথে কাজ করতে যে আমরা ধারা শিখছিলাম, ওখানে যে দুই প্রকার, দুই ধারা, সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। তো ওইগুলো আমাদের কাজ লাগবে। তো ওইখানে আমরা একটু বেসিক আলোচনা করি। জেনারেল ম্যাথের যে বেসিকটা আমাদের এখানে কাজে লাগবে, যে সমান্তর ধারা। সমান্তর ধারা বলতে আমরা কি বুঝি? সমান্তর ধারা হচ্ছে যে যখন কতগুলো পদ এমনভাবে সন্নিবেশিত থাকবে যে তার যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ, যে তাদের অন্তর বা বিয়োগ পদ সর্বদা সমান হয়, সে ধারাটাকে বলা হবে সমান্তর ধারা। তা আমরা বলতে পারি, মনে করো 2, 4, 6, এটাও বলতে পারবো। আমরা এই উদাহরণটা বলতে পারি, কারণ আমরা যদি 4 তে 2 যদি বিয়োগ করি তাহলে 2 হবে, 6 তে 2 বিয়োগ করলে কত হবে? 2 হবে। তাহলে অন্তর সমান, যদি অন্তর সমান হয় তাহলে সমান্তর ধারা। তো সমান্তর ধারার সূত্র আছে সাধারণ, সমান্তর ধারার সাধারণ পদ বা n-তম পদের একটা সূত্র আছে, জানো তোমরা? সাধারণ পদ বা n-তম পদের সূত্রটা কি? সাধারণ পদে n-তম পদের সূত্র হচ্ছে আমাদের, আমরা জানি যে a + n - 1 * কি d, যেখানে a হচ্ছে প্রথম পদ আর d হচ্ছে কি সাধারণ অন্তর, আর n বলতে আমরা n-তম পদ বা সাধারণ পদ বুঝি। সেভাবে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র আছে। n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে Sn = n/2 × 2a প্লাস কি n - 1 * d। আমরা এই সূত্র শিখছিলাম জানাতে, এই সূত্র আমাদের এখন কাজে লাগবে। আর গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা কি? গুণোত্তর হচ্ছে যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত যদি সর্বদা সমান হয়, তাহলে সে ধারাটিকে বলা হবে গুণোত্তর ধারা। তো আমরা যদি বলি 2, 4, 8, 16, এই যে একটি ধারা, এই ধারাটিকে আমরা বলতে পারি কি? গুণোত্তর ধারা। কারণ দ্বিতীয় পদ বা কত হবে? 2, তৃতীয় পদ বা দ্বিতীয় পদ হবে কত হবে? 2। তাহলে যদি তাদের অনুপাত ভাগফল যদি সমান হয় সর্বদাই, তাহলে এটা কি? গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা সাধারণ পদ বা n-তম পদের সূত্র শিখছি কি? গুণোত্তর ধারার ক্ষেত্রে, গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ পদের সূত্রটা কি বলতো? সাধারণ পদের সূত্র হচ্ছে, সাধারণ পদ বা n-তম পদের সূত্র হচ্ছে n-1। এই হচ্ছে প্রথম পদ, আর হচ্ছে কি সাধারণ অনুপাত। তো সমষ্টির সূত্র একাধিক সূত্র আছে, দুইটা আমরা জানি। যখন r এর মানটা, যদি r এর মানটা 1 এর চেয়ে বড় হয়, তাহলে সমষ্টির সূত্র হচ্ছে Sn = কি a × r⁻n - 1 কি r-1। আর যদি হয় r এর মানটা কি 1 এর চেয়ে ছোট হয়, তাহলে সমষ্টির সূত্র আরেকটা আছে আমাদের, Sn = কি a × 1 - r। এই সূত্রগুলো আমরা আগে শিখছিলাম, এখন আমাদের কাজে লাগবে। তো তোমাদেরকে আমাদের পুরনো এগুলো মনে রাখার জন্য আমরা আবার নতুন করে একটু আলোচনা করলাম।
যাই হোক আমরা একটু কাজে চলে যাবো আমরা এখানে হায়ার ম্যাথের মধ্যে আমাদের বলছে যে একটি ধারার সাধারণ পদ নির্ণয় কিংবা সাধারণ পদ নির্ণয় করতে হয়, ঠিক আছে, অনুক্রমের সাধারণ পদ নির্ণয়। তাহলে আমরা একটা স্যারের কাজের একটা কাজ করবো, একটা অঙ্ক করবো। যেমন স্যারের প্রশ্নটা তুলতেছি, 2 ভাগের 1, 4 ভাগের 3, 6 ভাগের 5, 8 ভাগের 7 এত অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করা। অনুক্রমের সাধারণ পদ নির্ণয়, এত অনুক্রমের সাধারণ পদ নির্ণয়। তো সাধারণ পদ নির্ণয় করতে গেলে আমাদের আগে দেখতে পাবেন হর যে দেওয়া আছে অনুক্রমের হর এবং লগের মধ্যে আমরা দ্বারা প্রয়োগ করার চেষ্টা করবো যে কী ধরনের দ্বারা হয়। যেমন 3-তে 1 বিয়োগ করলে 2, লগের ক্ষেত্রে 5-তে 3 বিয়োগ করলে 2, 7-তে 5 বিয়োগ করলে কত 2, এবং খরের ক্ষেত্রে 4-তে 2 বিয়োগ করলে কত 2, 6-তে 4 বিয়োগ করলে 2, 8-তে 6 বিয়োগ করলে 2। তো আমরা এখানে দেখতেছি যে কি হচ্ছে, তাহলে আমরা এখানে লিখবো সমাধানের ক্ষেত্রে যে প্রদত্ত ধারাটি লিখবো। আবার প্রদত্ত ধারাটি কি 1/2, 3/4, 5/6, 7/8 হচ্ছে প্রদত্ত ধারা। এবং প্রদত্ত যে অনুক্রমের প্রদত্ত অনুক্রমের আমরা দেখতেছি তো প্রদত্ত অনুক্রমের লব হর কি আমরা দেখলাম যে সমান্তর অনুক্রমটা কি, সমান্তর অনুক্রম। প্রদত্ত অনুক্রমের লব হর হচ্ছে সমান্তর অনুক্রম। তাহলে এটা সাধারণ পদ নির্ণয় করতে গেলে সুতরাং সাধারণ পদ বলতে আমরা বলবো কি n-তম পদ, সাধারণতম পদ বা n-তম পদটা কি হবে, আমরা যে সমান্তর দ্বারা যে n-তম সূত্র শিখছিলাম কি a + n-1 * d, এটি আমরা সরাসরি বসে দেব। a বলতে n1 1 + n-1 * d, d এর মান হচ্ছে 2, আর নিচের হরের ক্ষেত্রে প্রথম পদ 2 n-1 * d এর মান কত 2। মানে সাইড নোট আমরা বলবো এখানে লবের ক্ষেত্রে কি বলতো এ, মানে প্রথম পদ কত 1, আর সাধারণত কত 3-তে 1 বিয়োগ করলে 2। আর খরের ক্ষেত্রে কি বলতো, খরের ক্ষেত্রে হচ্ছে যে প্রথম পদ a = 2, আর সাধারণত d = কত 4-তে 2 বিয়োগ করলে 2। তো আমরা একটা সাইড দিয়ে দিব এটা। তাহলে এরপর আমরা কি কাজ করতে পারি, যে কাজ করো 1 + 2 দ্বারা গুণ করলে 2, আর n গুণ করলে 2n, প্লাস মাইনাস 2 এর গুণ 2 কে 2, আর নিচে 2 + 2 আর n গুণ করলে কি হবে 2n, প্লাস মাইনাস 2 আর 1 গুণ 2 কি 2। তো কি হয়তো নিচে -2 + 2 কি কাটা যাবে। আমরা উপরে একটু রেখে কাজ করি। তো কি থাকতেছে উপরে 2n, আর -2-তে +1 বিয়োগ করলে কি হবে -1, আর নিচে কি থাকতেছে শুধু 2n। তো এটি আসলে অ্যাকচুয়ালি যে আমাদের সাধারণ পদ। তো এভাবে আমরা সাধারণ পদ নির্ণয় করতে পারি, যে কোনো অনুক্রমের বা ধারার কি এভাবে আমরা কি সাধারণ পদ নির্ণয় করতে পারি। তো এরপরে আমরা যে কাজটা করবো একটু খেয়াল করো তোমরা। তারপর আমরা মেইন বইয়ে চলে যাবো। আমরা মেইন বইয়ের এখানে দেখো, মেইন বই আমরা যে প্রদত্ত অনুক্রমের মেইন বই 144 পৃষ্ঠা 9 নম্বর অঙ্কে একটা অঙ্ক করবো, সবগুলো এক নিয়মেরই। যে একটি অনুক্রম দেওয়া আছে, উক্ত অনুক্রমের 10তম পদ, 15তম পদ এবং 8তম পদ কীভাবে নির্ণয় করতে হয়। তো 9-এর আমরা যদি ক নম্বর অঙ্কটা করতে চাই, যেটা হচ্ছে যে ক নম্বর ধারাটা, প্রদত্ত ধারাটা আমরা লিখি, প্রদত্ত ধারা না প্রদত্ত অনুক্রম। তাহলে প্রদত্ত অনুক্রম হইতেছে যে, যেহেতু কমা আছে অনুক্রম হবে, প্রদত্ত অনুক্রম হচ্ছে 2 4 6 8 10 12 ডট একটা অসীম অনুক্রম। উক্ত অনুক্রমের 10তম পদ 15তম পদ নির্ণয় করতে হবে। আমাকে দেখতে পেয়েছি অনুক্রমটি কি সমান্তর অনুক্রম না গুণোত্তর অনুক্রম। দেখো আমরা যে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদে 4-তে 2 বিয়োগ করলে 2, 6-তে 4 বিয়োগ করলে 2, 8-তে 6 বিয়োগ করলে 2, তার মানে একটা সমান্তর অনুক্রম। তো আমরা বলবো যে প্রদত্ত অনুক্রমটি কি, প্রদত্ত
অনুক্রমটি একটি সমান্তর অনুক্রম। প্রদত্ত অনুক্রমটি কি একটা সমান্তর অনুক্রম। তো সমান্তর অনুক্রম হলে আমরা এখানে কি লিখতে পারি? তো সমান্তর এখানে হচ্ছে আমাদের প্রথম পদটা কি, প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয় কত, এর মান 2। আর সমান্তরের ক্ষেত্রে কি সাধারণ অন্তর, তো সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করে। সাধারণ অন্তর ডি সমান কত, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে কত হবে 2 হবে। তো আমাকে নাও 15তম 10তম পদ নিয়ে তাহলে আমরা আগে সাধারণ পদ নিয়ে নেব। সুতরাং সাধারণ পদ বা আমরা বলতে nতম পদ, সমান্তর দ্বারা সাধারণ পদ বা nতম পদের সূত্র কি বলো? সূত্র হচ্ছে আমাদের a প্লাসের কি n মাইনাস 1 এর টুকু তো d। ওকে গুড। আমাকে বলতে 10তম পদ নির্ণয় করার জন্য, সুতরাং আমরা 10তম পদ নির্ণয় করি। সুতরাং 10তম কি 10তম পদ, তাহলে মান বসাও a প্লাস, যখন 10 বলছি n এর মান কত হবে, 10 মাইনাস 1 ইন্টু কি d, মানে আমরা এর মান তো বিয়োগ করছি আমরা কত, এর মান 2 প্লাসের 10 থেকে বিয়োগ করে 9, d এর মান কত, d এর মান আমরা বিয়োগ করছি কত 2। তো 2 প্লাসের কত 9 দোকানে 18 2 যোগ করলে তো 20। তাহলে 10তম পদের মান কত 20। আমাদের এরপর কি বলছে, আমাদের 15তম পদ নির্ণয় করতে হবে। দেখো তো সুতরাং 15তম পদ সেমভাবে আমরা এখানে মান বসাই দিব nতম পদের মিলে। 15তম পদ কি হবে, a প্লাসের 15 মাইনাস 1 ইন্টু কি d, বা এর মান 2 প্লাসের 14 থেকে 15 থেকে বিয়োগ করলে কত হবে 14, আর d মান কত 2। তো 2 প্লাসের 14 দোকানে 28 সমান কত হবে, হ্যাঁ 30। তাহলে আমাদের 15তম পদ কত 30। আমাদের আরেকটি অংশ বলছে কি 8তম পদ নির্ণয় করার জন্য। সুতরাং কি হবে 8তম পদ সমান কি হবে, a প্লাসের, তো n এর সাথে কি হবে r হইবে r মাইনাস 1 ইনটু কি d। এখন আমরা জানি 2 প্লাসের r মাইনাসের 1 d মান আমরা কি জানি 2। তো 2 প্লাসের 2 দ্বারা গুণ করলে 2r গুণ করলে কি হবে 2r মাইনাসের 2, তাহলে কি হবে 2 কাটা থাকবে কি 2r। তাহলে আমাদের এভাবে আমরা এই কাজগুলো করতে পারি। তো 9 এর সবগুলো অঙ্ক এই নিয়মে। আমরা 10 এর আরেকটা অঙ্ক দেখাবো, ছোট্ট একটা অঙ্ক, সবাই একটু খেয়াল করো। তো 10 অঙ্ক বলতে যে কোনো nতম পদ এত হয় un সমান 1/n হলে ক নাম্বারটা আমরা দেখি। 10 এর ক বলছে যে দেওয়া আছে, কি দেওয়া আছে বলো তো? 10 এর দেওয়া আছে যে nতম পদ, একটি nতম পদ দেওয়া আছে। nতম পদ কি বলো? nতম পদ হচ্ছে un সমান 1/n। যদি এত যদি দেওয়া থাকে তাহলে বলছে যে আবার কত দেওয়া আছে, এবং আবার কি দেওয়া আছে বলো তো? এবং দেওয়া আছে un লেস দেন 10⁻⁵ বা 10 ইনভার্স অফ, এটা দেওয়া আছে। এই দুইটা থেকে আমাকে বলছে যে n এর মানটা কিরূপ হবে। এখানে আমরা তো কি লিখতে পারি, বাদে আমরা লিখতে পারি un এর মান উদ্দীপকে কি দেওয়া আছে 1/n দেওয়া আছে, লেস দেন কি বা 10⁻⁵ লিখতে পারি কি সূচকের নিয়ম অনুযায়ী 10⁵। হ্যাঁ, বা আমরা যদি বিপরীতকরণ করি তো n গ্রেটার দেন কি দেবো গা 10⁻ কি দেবো গা 5 আসবে। এটা কি বলে বিপরীতকরণ করা হয়। বিপরীতকরণ করলে আমরা জানি কি জানি বলো তো? বিপরীতকরণ করলে অসমতার কি হয়, দিক পাল্টে যায়। তাহলে আমরা বিপরীতকরণ কি করে, তাহলে n এর মানটা হবে কি n গ্রেটার দেন 10⁻5, এটাই আনসার আমাদের। হ্যাঁ, তো ধন্যবাদ। আজকে আমরা বেসিকটা নিয়ে আজকে কাজ করলাম। অন্য একটি ক্লাসে আমরা 7ম অধ্যায় মেইন অঙ্কগুলো নিয়ে আবার চলে আসবো। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকি, সবাই সুস্থ থাকি। ধন্যবাদ সবাইকে।